আচ্ছা, একটা জিনিস কি কখনো মনে হয়েছে যে নিজের ব্যবসার ভেতরেই যেন নিজে আটকা পড়ে গেছি? হুম। ধরুন একজন করিম ভাই, যার হাতের জাদুতে শহরের সেরা কেক তৈরি হয়। সবাই তার কেকের ভক্ত। আচ্ছা। কিন্তু করিম ভাই নিজে সকাল থেকে রাত পর্যন্ত দোকানেই পড়ে থাকেন। ময়দা মাখা থেকে ডেলিভারি পর্যন্ত সবকিছু একা সামলাতে গিয়ে তার জীবনটা যেন ওই বেকারির চার দেয়ালেই আটকে গেছে। ব্যবসার মালিক হয়েও তিনি যেন ব্যবসার সবচেয়ে ব্যস্ত কর্মচারী। ঠিক তাই। এই করিম ভাইয়ের গল্পটা কিন্তু এটা প্রায় প্রত্যেক ছোট ব্যবসার মালিকের জীবনেরই প্রতিচ্ছবি। তাই তো। হ্যাঁ, তারা নিজেদের কাজের প্রতি প্রচণ্ড অনুরাগী এবং দক্ষ, কিন্তু ঠিক এই কারণেই তারা একটা ফাঁদে পড়ে যান। কিরকম ফাঁদ? তারা ভাবেন সমস্যা সমাধানের জন্য আরও বেশি কাজ করতে হবে, আরও খাটতে হবে। কিন্তু আসল সমস্যাটা কিন্তু পরিশ্রমের অভাব নয়, বরং সমস্যাটা লুকিয়ে আছে তাদের চিন্তার গোড়ায়। আর ঠিক এই চিন্তার দোড়াঙই আমাদের আজকের আলোচনা। আমরা মাইকেল গার্বারের বিখ্যাত বই দ্য মিথ রিভিজিটেডের গভীরে যাব। দারুণ একটা বই। বইটা মূলত এই প্রশ্নটারই উত্তর খোঁজে, কেন অসাধারণ প্রযুক্তিসম্পন্ন মানুষের হাতে গড়া ব্যবসাও মুখ থুবড়ে পড়ে। হুম। আমাদের লক্ষ্য হল করিম ভাইয়ের মতো উদ্যোক্তাদের জন্য এমন একটা পথের সন্ধান করা, যেখানে ব্যবসা তার মালিকের জন্য কাজ করবে, মালিক ব্যবসার জন্য নয়। চলুন বিষয়টা একটু ভেঙে দেখা যাক। অবশ্যই। আর এই আলোচনা শুরু করতে গেলে প্রথমেই বইটির নামের মিথ বা উদ্যোক্তা ভ্রম জিনিসটা কি তা বোঝা জরুরি। হ্যাঁ, এই ইমেথ ব্যাপারটা কি? আমি যদ্দূর বুঝেছি, এটা একটা মারাত্মক ভুল ধারণা। ঠিক, যেমন করিম ভাই ভাবছেন যেহেতু তিনি দারুণ কেক বানাতে পারেন, তাই তিনি একটি সফল বেকারি ব্যবসাও চালাতে পারবেন। এই যে প্রযুক্তিগত দক্ষতাকে ব্যবসায়িক দক্ষতার সাথে গুলিয়ে ফেলা, এটাই কি ইমেথ? আপনি একদম মূল জায়গাটা ধরে ফেলেছেন। আর এর পেছনের মনস্তত্ত্বটা আরও গভীর। আচ্ছা। ভালো কেক বানানো একটা কৃষ্যগত দক্ষতা, কিন্তু একটা বেকারি চালানো যার মধ্যে কাঁচামাল কেনা, কর্মচারী পরিচালনা, মার্কেটিং, হিসাবরক্ষণ, কাস্টমার সার্ভিস, এই সব কিছু অন্তর্ভুক্ত। সেটা তো সম্পূর্ণ ভিন্ন একটা জগৎ। একদম। ইমিথ আমাদের বিশ্বাস করায় যে কারিগরি দক্ষতা থাকলেই ব্যবসার বাকি দিকগুলো আপনা আপনি ঠিক হয়ে যাবে, কিন্তু বাস্তবে ঠিক এর উল্টোটাই ঘটে। তার বেশিরভাগ ব্যবসা এই ফাঁদে পড়েই শুরুতেই হোঁচট খায়। ঠিক তাই। তাহলে তো ভিখাওতকেই করিম ভাইয়ের সবচেয়ে বড় শক্তি, অর্থাৎ তার কেক বানানোর দক্ষতা, সেটাই তার ব্যবসার জন্য সবচেয়ে বড় দুর্বলতা হয়ে দাঁড়িয়েছে। কিন্তু কিভাবে? গারবার তো বলেছেন প্রত্যেক উদ্যোক্তার ভেতরে নাকি ৩টি আলাদা সত্তা কাজ করে, তাই না? ঠিক তাই। আর এই তিনটে সত্তার ভেতরের দ্বন্দ্বটাই সব সমস্যার মূল। গারবারের মতে আমাদের প্রত্যেকের ভেতরে একজন কারিগর, একজন ব্যবস্থাপক এবং একজন উদ্যোক্তা বাস করে। ইন্টারেস্টিং। আর সফল ব্যবসার চাবিকাঠি হল এই তিনজনের মধ্যে একটা ভারসাম্য তৈরি করা। বিষয়টা বেশ মজার। করিম ভাইয়ের ক্ষেত্রে তাহলে ব্যাপারটা কেমন হবে? কারিগর সত্তাটা তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, করিম ভাইয়ের ভেতরের কারিগর বা দ্য টেকনিশিয়ান সত্তাটাই সবচেয়ে শক্তিশালী। এই সত্তাটা কাজ করতে ভালোবাসে। নতুন রেসিপি চেষ্টা করা, নিখুঁতভাবে কেক সাজানো, এতেই তার আনন্দ। সে চায় নিজের হাতে সব কাজ করতে, কারণ সে বিশ্বাস করে তার চেয়ে ভালো কেক আর কেউ বানাতে পারবে না। আর ব্যবসার মার্কেটিং বা হিসাবের খাতা, ওগুলো তার কাছে বিরক্তিকর লাগে। সে শুধু কাজটা করতে চায়। আচ্ছা। আর ব্যবস্থাপক সত্তা? ব্যবস্থাপক বা দ্য ম্যানেজার সত্তাটি চায় শৃঙ্খলা। সে চায় সবকিছু যেন একটা নিয়মের মধ্যে চলে। যেমন দোকান কখন খুলবে, কেক বানানোর উপকরণগুলো কোথায় গোছানো থাকবে, প্রতিদিনের হিসাব কিভাবে মেলানো হবে, এই সবে তার আগ্রহ। সে একটা স্থিতিশীল, গোছানো পরিবেশ তৈরি করতে চায়। কিন্তু অনেক সময় তো এই ব্যবস্থাপক সত্তাটাই ব্যবসার বড় শত্রু হয়ে দাঁড়ায়, তাই না? অতিরিক্ত নিয়মকানুন তো সৃজনশীলতাকে নষ্ট করে ফেলে। আপনি দারুণ একটা পয়েন্ট তুলে ধরেছেন। হ্যাঁ, অতিরিক্ত ব্যবস্থাপকীয় মনোভাব ব্যবসাকে স্থবির করে দিতে পারে। সে শুধু চায় বর্তমানকে নিখুঁতভাবে চালাতে, ভবিষ্যতের ঝুঁকি নিতে সে ভয় পায়। আর এখানেই তৃতীয় সত্তাটির গুরুত্ব। একদম। উদ্যোক্তা বা দ্য অন্ট্রপ্রেনর। এই সত্তাটি হল স্বপ্নদ্রষ্টা। সে ভবিষ্যৎ নিয়ে ভাবে। সে বড় চিত্রটা দেখে। হ্যাঁ, সে প্রশ্ন করে, আমাদের ব্যবসাটা আগামী ৫ বছর পর কোথায় যাবে? আমরা কি শুধু কেকই বিক্রি করব, নাকি ক্যাফেও খুলব? কিভাবে আমাদের ব্র্যান্ডকে আরও বড় করা যায়? তাহলে করিম ভাইয়ের মূল সমস্যা হল তার ভেতরের কারিগর সত্তাটা বাকি দুটোকে দমিয়ে রেখেছে। ঠিক। তার ৯০% শক্তিই চলে যাচ্ছে কেক বানানোর কাজে। ব্যবস্থাপক সত্তাটা হয়তো কিছুটা চেষ্টা করছে,
কিন্তু দিনের শেষে সব এলোমেলো। আর উদ্যোক্তা সত্তাটা তো ভাবারই সুযোগ পাচ্ছে না। পুরো ব্যাপারটা শুনে তো একটা চক্র মনে হচ্ছে, যেখান থেকে বেরোনো প্রায় অসম্ভব। গারবার কি এই চক্র ভাঙার কোনো পথের কথা বলেছেন? হ্যাঁ, এবং তার সমাধানটা শুনতে খুব সহজ মনে হলেও এটা আসলে একটা বৈপ্লবিক ধারণা। তাই নাকি? গারবার বলছেন, নিজের ব্যবসাকে এমন মানসিকতা নিয়ে তৈরি করতে হবে যেন এটিকে যে কোনো সময় ফ্র্যাঞ্চাইজি করা যায়। তিনি একে বলছেন ফ্র্যাঞ্চাইজি প্রোটোটাইপ। ফ্র্যাঞ্চাইজি প্রোটোটাইপ? তার মানে কি আমাকেও ম্যাকডোনাল্ডস বা কেএফসির মতো চেন খুলতে হবে? না না, একেবারেই তা নয়। এর মূল উদ্দেশ্য হলো একটা নির্দিষ্ট মানসিকতা তৈরি করা। আচ্ছা। ভাবতে হবে, আপনার ব্যবসাটি যদি সত্যি সত্যি ৫০০টা শাখার একটি চেন হতো তাহলে কিভাবে চলত? উত্তরটা হলো সিস্টেমের মাধ্যমে। ম্যাকডোনাল্ডসের প্রতিষ্ঠাতা নিজে বার্গার বানান না, কিন্তু পৃথিবীর যে কোনো প্রান্তে তাদের বার্গারের স্বাদ প্রায় একই, কারণ তাদের একটা শক্তিশালী সিস্টেম আছে। তার মানে ব্যবসা প্রতিটি ছোট বড় কাজের জন্য একটা নির্দিষ্ট এবং লিখিত পদ্ধতি তৈরি করা। যেমন কাস্টমার দোকানে ঢুকলে তাকে কিভাবে সম্ভাষণ জানানো হবে, সেটাও কি লিখে রাখতে হবে? একদম, ওটাকেই বলে সিস্টেম। ধরুন, করিম ভাই তার দোকানের জন্য একটা নিয়ম বানাতে পারেন। কি রকম? যেমন ১. কাস্টমার দোকানে ঢোকার ৫ সেকেন্ডের মধ্যে চোখে চোখ রেখে হাসি মুখে বলতে হবে, আমাদের বেকারিতে আপনাকে স্বাগত, আজ কিভাবে সাহায্য করতে পারি। ২. যদি কাস্টমারকে নতুন মনে হয় তাহলে দোকানের সবচেয়ে জনপ্রিয় চকলেট ফিউশন কেকের একটা ছোট স্যাম্পল দেওয়ার অফার করতে হবে। ৩. বিল দেওয়ার সময় জিজ্ঞেস করতে হবে, আমাদের অন্য কোনো প্রোডাক্ট কি ছেঁকে দেখতে চান? এই রকম নির্দিষ্ট নিয়মই কিন্তু একটা সিস্টেম তৈরি করে। অবশ্যই, এটা শুধু ভালো করে কথা বলো এই নির্দেশের চেয়ে অনেক বেশি কার্যকর। তার মানে এমন একটা ব্যবস্থা তৈরি করা যাকে বলা যায় টার্ন কি অপারেশন, মানে চাবি ঘুরিয়েই চালু করা যায় এমন একটা ব্যবস্থা। ঠিক তাই। লক্ষ্য হলো ব্যবসাটি যেন করিম ভাইয়ের ব্যক্তিগত মেধা বা উপস্থিতির ওপর নির্ভর না করে বরং নিজের সিস্টেমের ওপর ভিত্তি করে ধারাবাহিকভাবে চলতে পারে। আমি একজন ক্লায়েন্টের সাথে কাজ করেছিলাম যিনি একজন চমৎকার গ্রাফিক ডিজাইনার। তার কারিগর সত্তা এতটাই প্রবল ছিল যে তিনি তার নিয়োগ দেওয়া জুনিয়র ডিজাইনারের করা কাজও পছন্দ না হলে নিজে আবার রাত জেগে নতুন করে করতেন। ওহ, তাহলে তো। এতে তার টিম হতাশ হয়ে পড়ছিল এবং ব্যবসাও প্রায় বন্ধ হওয়ার পথে ছিল, কারণ তিনি কাজটা ডেলিগেট করতে পারছিলেন না। যেহেতু কাজের কোনো নির্দিষ্ট সিস্টেম বা গাইডলাইন তিনি তৈরি করেননি। একদম। এই আলোচনাটা আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা মূল মন্ত্রের দিকে নিয়ে যাচ্ছে, ওয়ার্ক অন ইউর বিজনেস, নট জাস্ট ইন ইট। হ্যাঁ, অর্থাৎ ব্যবসার দৈনন্দিন কাজে নিজে ডুবে না থেকে ব্যবসার উন্নতির জন্য কাজ করতে হবে। এর আসল অর্থটা কি দাঁড়াচ্ছে? এর আসল অর্থ হল নিজের ভূমিকা পরিবর্তন করা। করিম ভাইয়ের ক্ষেত্রে কেক বানানোর কাজটা মানে ওয়ার্কিং ইন দ্য বিজনেস, সেটা ধীরে ধীরে অন্য কাউকে শেখানো। হ্যাঁ, এবং নিজে সেই সময়টা ব্যবসার মার্কেটিং কৌশল তৈরি, নতুন শাখা খোলার পরিকল্পনা বা এই সিস্টেমগুলোকে আরও উন্নত করার কাজে, অর্থাৎ ওয়ার্কিং অন দ্য বিজনেসে লাগানো। আচ্ছা। গারবার ব্যবসার জীবনচক্রকে ৩টি ধাপে ভাগ করেছেন, যা এই বিষয়টি বুঝতে আরও সাহায্য করে। ধাপগুলো কি কি? প্রথম ধাপ হল শৈশব বা ইনফ্যান্সি। এই পর্যায়ে ব্যবসাটি পুরোপুরি মালিকের ওপর নির্ভরশীল, ঠিক এখনকার করিম ভাইয়ের বেকারির মতো। মালিকই সবকিছু। মালিকই কারিগর, সেলসম্যান, হিসাবরক্ষক, সবকিছুর বিশৃঙ্খল। মালিক অসুস্থ হলে বা ছুটিতে গেলে ব্যবসা বন্ধ হয়ে যায়। বেশিরভাগ ব্যবসায়ী এই ধাপ পার করতে পারে না। আর যদি কোনোভাবে এই ধাপ পার হয়ে যায়? তাহলে ব্যবসা প্রবেশ করে কৈশোর বা অ্যাডোলেসেন্স পর্যায়ে। এই ধাপে ব্যবসা হুট করে বড় হতে শুরু করে। করিম ভাই হয়তো একা সামলাতে না পেরে ২-১ কর্মচারী নিয়োগ দিলেন, কিন্তু যেহেতু কোনো নির্দিষ্ট সিস্টেম নেই তাই তিনি সবকিছু নিজের নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন। কর্মচারীদের ওপর পুরোপুরি ভরসা করতে পারেন না? পারেন না, কারণ কেকটা ঠিক কীভাবে বানাতে হবে তার কোনো লিখিত নির্দেশিকা নেই। তিনি সারাক্ষণ সবার কাজে নাক গলান, মাইক্রো ম্যানেজ করেন। এই পর্যায়ে এসে মালিক প্রচণ্ড হতাশ হয়ে পড়েন এবং ভাবেন, এর চেয়ে তো আমি একাই ভালো ছিলাম। ঠিক এখানেই বেশিরভাগ ব্যবসার বৃদ্ধি থেমে যায়। মালিক নিজেই ব্যবসার বিকাশের পথে সবচেয়ে বড় বাধা হয়ে দাঁড়ান। এটা তো একটা জটিল পরিস্থিতি। তাহলে চূড়ান্ত ধাপ বা পরিপূর্ণতাতে পৌঁছানোর উপায় কি? চূড়ান্ত ধাপ, পরিপূর্ণতা বা ম্যাচিউরিটি, সেখানেই পৌঁছানো যায় যেখানে ব্যবসার একটা নিজস্ব শক্তিশালী সিস্টেম তৈরি হয়ে যায়। ম্যাকডোনাল্ডসের মতো? চমৎকার উদাহরণ। তাদের ব্যবসার একটি স্পষ্ট লক্ষ্য আছে এবং সেই লক্ষ্যে পৌঁছানোর জন্য প্রতিটি কাজের সুনির্দিষ্ট প্রক্রিয়া বা সিস্টেম ম্যানুয়াল তৈরি করা আছে।
মালিক এখানে একজন পর্যবেক্ষক এবং কৌশলীর ভূমিকা পালন করেন। ব্যবসা তখন আর ব্যক্তির ওপর নয়, সিস্টেমের ওপর নির্ভর করে চলে। একদম। করিম ভাই যদি তার বেকারির জন্য এমন সিস্টেম তৈরি করতে পারেন, তবেই তার ব্যবসায়ী পর্যায়ে পৌঁছাবে। তার মানে একটি সঠিক বিজনেস ডেভেলপমেন্ট প্রসেস অনুসরণ করে ব্যবসাকে এই কৈশোর অবস্থা থেকে পরিপূর্ণতার দিকে নিয়ে যাওয়া সম্ভব। কিন্তু এই প্রক্রিয়াটা শুরু করা তো বেশ কঠিন মনে হচ্ছে। কোথা থেকে শুরু করবে একজন? এখানে গারবার একটা অদ্ভুত কিন্তু খুব কার্যকরী উপায়ের কথা বলেছেন। কি সেটা? এই ডেভেলপমেন্ট প্রসেস শুরু করার সবচেয়ে ভালো উপায় হল নিজের ছুটির পরিকল্পনা করা। ভাবুন তো, করিম ভাইকে যদি বলা হয় আগামী ৩ মাস তাকে ব্যবসার বাইরে থাকতে হবে, কিন্তু ব্যবসাটা চালিয়ে যেতে হবে এবং লাভও করতে হবে, তখন তিনি কি করবেন? বাহ, এটা তো দারুণ একটা চিন্তা। তখন তো তাকে বাধ্য হয়েই এমন সব নিয়মকানুন বা সিস্টেম তৈরি করতে হবে যাতে তাকে ছাড়া বাকিরা দোকানটা নিখুঁতভাবে চালাতে পারে। ঠিক। কোন কেক কিভাবে বানাতে হবে, কার কাছ থেকে কাঁচামাল কিনতে হবে, দৈনিক হিসাব কে রাখবে, সবকিছুর একটা লিখিত অপারেশন ম্যানুয়াল তাকে তৈরি করতেই হবে। ঠিক তাই। এই একটা প্রশ্নই একজন ব্যবসায়ীকে কারিগরের মানসিকতা থেকে বের করে উদ্যোক্তার মতো ভাবতে বাধ্য করে। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে ব্যবসার ভিশন ঠিক করা, প্রতিটি পদের দায়িত্ব নির্ধারিত করা, এই কাজগুলো আপনা আপনিই হয়ে যায়। তাহলে আজকের আলোচনা থেকে যা বোঝা গেল, প্রথমত ইমিথ হল সেই ভুল ধারণা যে কোনো একটি কাজে দক্ষ হলে সফল ব্যবসা চালানো যায়। দ্বিতীয়ত, আমাদের ভেতরের কারিগর, ব্যবস্থাপক এবং উদ্যোক্তা এই ৩টি সত্তার মধ্যে ভারসাম্য আনা জরুরি, নয়তো কারিগর সত্তাটিই ব্যবসাকে ডুবিয়ে দেবে। ঠিক। তৃতীয়ত, ব্যবসাকে একটি ফ্র্যাঞ্চাইজি প্রোটোটাইপ হিসেবে অর্থাৎ সিস্টেম নির্ভর করে গড়ে তুলতে হবে। এবং সবশেষে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল ব্যবসার ভেতরে কাজ না করে ব্যবসার ওপরে কাজ করার মানসিকতা তৈরি করতে হবে। একদম। আর এই সব কিছুর পেছনে মূল উদ্দেশ্যটা কিন্তু শুধু টাকা কামানো নয়, এর চেয়েও বড় উদ্দেশ্য হল মালিকের জন্য স্বাধীনতা অর্জন করা। স্বাধীনতা? হ্যাঁ, এমন একটি ব্যবসা তৈরি করা যা মালিককে ছাড়া চলতে পারে, যাতে করিম ভাই তার পরিবারকে সময় দিতে পারেন, নিজের শখ পূরণ করতে পারেন এবং সত্যিকারের অর্থে জীবনের স্বাধীনতা উপভোগ করতে পারেন। ব্যবসাটা যেন একটা চাকরি না হয়ে সত্যিকারের সম্পদে পরিণত হয়, যা তার জন্য আয় তৈরি করবে। আলোচনা শেষ করার আগে শ্রোতাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যেতে চাই। অবশ্যই। এক মুহূর্তের জন্য ভাবুন তো, আপনার ব্যবসাকে যদি কালই অন্য কারো হাতে তুলে দিতে হয়, তাহলে তাকে বোঝানোর জন্য আপনি যে রুল বুক বা নির্দেশিকা তৈরি করবেন সেটি দেখতে কেমন হবে? সেই রুল বুকটি কি কেবল কয়েকটি কাজের তালিকা হবে, নাকি এমন একটি স্বয়ংসম্পূর্ণ ব্লুপ্রিন্ট হবে যা দিয়ে যে কেউ আপনার অনুপস্থিতিতেও ব্যবসাটিকে সফলভাবে চালিয়ে নিয়ে যেতে পারবে? আপনার ব্যবসার আসল চিত্র কিন্তু ওই রুল বুকটিতেই ফুটে উঠবে।